দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় জরায়ুর মুখের ক্যান্সার, এবং আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সাবিরা খাতুন, যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন আমাদের গাইনি অনকোলজি বিভাগের, এবং আজ আমাদের তার কাছে অনেকগুলো প্রশ্ন রয়েছে। এবং দর্শক, আপনাদের জন্য একটু জানিয়ে দিতে চাই, আগামীকাল বিশ্ব ক্যান্সার দিবস, এবং আজ আমরা যে বিষয়ে কথা বলছি জরায়ু মুখের ক্যান্সার, তা কিন্তু সারা বিশ্বে ক্যান্সার যে তালিকা রয়েছে তার মধ্যে চতুর্থ এবং বাংলাদেশের দ্বিতীয়। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলছি। টেলিভিশনে যারা এই বিষয়ে আজ দেখছেন তাদেরকে বলবো আপনারা আমাদের ফোন করতে পারেন, আপনাদের যে কোনো প্রশ্ন নিয়ে ফোন করুন 982405 নাম্বারে। সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলাম যে জরায়ুর মুখের ক্যান্সারের একটা পরিসংখ্যান বলছিলাম যে বাংলাদেশে কিন্তু এই ক্যান্সারের যে তালিকা আছে তার মধ্যে কিন্তু দ্বিতীয় হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার। তো কেন আসলে এত বেশি হচ্ছে এই ক্যান্সারের পরিমাণ অতিরিক্ত পাওয়া যাচ্ছে? আপনার কাছে সেই প্রশ্নটা প্রথমে করতে চাই। জরায়ুর মুখের ক্যান্সারের কিছু কিছু কারণ আছে। প্রতিটা ক্যান্সারেই কিছু কারণ থাকে, যদিও ক্যান্সারের কারণ সব ক্যান্সারের কারণ জানা যায় না, তবে জরায়ুর মুখের ক্যান্সারটা কারণ একদম নির্দিষ্টভাবে জানা গেছে। সেগুলো হচ্ছে নির্দিষ্টভাবে যে কারণটা জানা গেছে সেটা হচ্ছে একটা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক একটা ভাইরাস দ্বারা এই ক্যান্সারটা হয়। এবং ভাইরাস যেহেতু, এই ভাইরাসটা জরায়ুর মুখে কিভাবে যায়, এটা যায় হচ্ছে যৌনকর্মের মাধ্যমে, সেক্সুয়ালি। এটা হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড প্রথম ডিজিজ বলে এটা সারা বিশ্বে এটা এখন নির্ণয় হয়েছে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যত রোগ আছে তার মধ্যে প্রথম হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার। তো জরায়ুর মুখের ক্যান্সার আমাদের দেশে এত বেশি কেন তাইলে, সেটা একটা ব্যাপার। এই ভাইরাসটা দিয়ে যে ক্যান্সারটা হয়, ভাইরাসটা গেলেই শুধু ক্যান্সার হয় না, তার সাথে আরও প্রাসঙ্গিক কিছু কারণ থাকে, রিস্ক ফ্যাক্টর থাকে, সেগুলো আমাদের দেশের মেয়েদের জন্য বেশি। সেই রিস্ক ফ্যাক্টরগুলো, ঝুঁকিপূর্ণ দিকগুলো কি? প্রথম হচ্ছে অল্প বয়সে বিয়ে হওয়া। যেমন যে মেয়েদের যত অল্প বয়সে বিয়ে হবে তার মানে তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, এবং বিশেষ করে যদি মেয়েটার 9 থেকে 13 বছর এই সময়টার মধ্যে বিয়ে হয়, তাহলে সেই সময়টা সে খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এই সময়ে তার শরীরে একটা হরমোনাল চেঞ্জ হয়। এই চেঞ্জের সময় জরায়ুর মুখেও কিছুটা চেঞ্জ হয়, এবং এই চেঞ্জের সময় জরায়ুর মুখে যদি ভাইরাসটা ঢুকে তাহলে তখন সে ভাইরাসটা ওখানে বসে দেয়, এবং সেটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। আর একটা ঝুঁকিপূর্ণ দিক হচ্ছে অল্প বয়সে বাচ্চা প্রসব। বাচ্চা প্রসব মানে সিজার না, নর্মাল ডেলিভারি। যদি অল্প বয়সে, যেমন 20 বছরের আগে যদি তার প্রসব করে, বাচ্চা প্রসব করে মাসিকের রাস্তা দিয়ে, তখন তার জরায়ুর মুখে একটা পরিবর্তন হয়। সেই পরিবর্তনের সময় যদি এইচপিভি ভাইরাসটা ঢুকে যায় তাহলেও সে একটা ঝুঁকিপূর্ণ পর্যায়ে চলে গেল। আচ্ছা, তো এই তো গেল। আরো আছে যেমন একাধিক যৌন সঙ্গী। একাধিক যৌন সঙ্গী কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার এই জরায়ুর মুখের ক্যান্সার হওয়ার জন্য। একাধিক যৌন সঙ্গী তো অনেক কারণেই হতে পারে। তারপরে আরো যেটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকা, মাসিকের সময় অস্বাস্থ্যকর পরিবেশে থাকা, যেহেতু ভাইরাস মানে একটা ইনফেকশন, অস্বাস্থ্যকর পরিবেশে থাকাও কিন্তু একটা জরায়ুর মুখের ক্যান্সারের ঝুঁকিপূর্ণ। তারপরে স্মোক, ধূমপান করা, তারপরে অধিক কাল ধরে নিয়মিত 5 বছরের বেশি যদি সে জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেতেই থাকে, এগুলোও ঝুঁকিপূর্ণ। তারপরে কিছু রোগ আছে মেয়েদের, এইচআইভি ইনফেকশন যদি থাকে, তারপরে ব্লাড ক্যান্সার যদি থাকে মেয়েদের, এই রোগগুলো যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে এই রোগগুলো হতে পারে। আপনি যেটা বলেন যে একাধিক যদি হচ্ছে সেক্সুয়াল পার্টনার থাকে সেক্ষেত্রে কিন্তু হয়, সেক্ষেত্রে কি সেটা মেয়েদের ক্ষেত্রে নাকি ছেলেদের ক্ষেত্রে? ছেলে মেয়ে উভয়, উভয়ের ক্ষেত্রে হচ্ছে যদি থাকে তাহলে একাধিক যৌন সঙ্গী থাকে, তাহলে যেমন একটা ছেলের যদি একাধিক যৌন সঙ্গী থাকে, তার মানে কি সে তার ওয়াইফের কাছে আসছে আর একটা মেয়ের সাথে সে করছে, সেই মেয়ের কাছে সে ভাইরাসটা নিয়ে এসে তার ওয়াইফকে দিচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে উভয়েরই যদি এটা ঝুঁকিপূর্ণ। আমরা এবার একটু লক্ষণের দিকে চলে যেতে চাই। যদি হচ্ছে কারো এই ধরনের জরায়ু মুখের ক্যান্সার আক্রান্ত হন, তো প্রাথমিক লক্ষণগুলো আসলে কি? জরায়ু মুখের ক্যান্সারের কতগুলো আছে, যেমন ক্রাইটেরিয়া, আমরা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই জরায়ু মুখের ক্যান্সারটা যে
একদম ভাইরাস ঢুকলো এবং সাথে সাথে ক্যান্সার হয়ে গেল, সেটা না। ভাইরাসটা ঢোকার পরে তার শরীরে এই ক্যান্সারটা জন্ম নিতে 5 থেকে 20 বছর সময় লাগে। আচ্ছা। এবং এই 5 থেকে 20 বছর সময় কি হয়, জরায়ুমুখী কি পরিবর্তন হয়? একটা পরিবর্তন হয়, সেটাকে আমরা বলি জরায়ুমুখের ক্যান্সার পূর্ব অবস্থা, এবং ইংরেজিতে বলি সার্ভাইকাল ইন্ট্রাইপিথেলিয়াল নিওপ্লাসিয়া। মানে তার ক্যান্সার হয় নাই, কিন্তু জরায়ুর মুখের যে ইপিথেলিয়াম আছে, আবরণী আছে, এই আবরণীর ইপিথেলিয়ামগুলোতে তার কিছু পরিবর্তন হয়ে বসে থাকে। সেটাকে এই পরিবর্তন হয় যখন, তখন সেটা থেকে ক্যান্সার হইতে অনেক সময় নেয়। সেই পরিবর্তনটা কেমন? সেই পরিবর্তনটা যেমন ইপিথেলিয়ামের অনেকগুলা লেয়ার থাকে, 10-12টা 15টা লেয়ার থাকে। এই লেয়ারের ইপিথেলিয়ামগুলোতে পরিবর্তনটা মানে সেলটার চেঞ্জ হয়। সেলটার মধ্যে ক্যান্সার আর চেঞ্জ হতে থাকে আর কি। যখন একদম 1/3 চেঞ্জ হয়, তখন আমি বলি CIN1, 2/3 চেঞ্জ হয়, তখন এরকে বলি CIN2। সেটা তো ডাক্তারি ভাষায়, মানে সাধারণ যে মেয়েরা রয়েছে তারা কিভাবে বুঝবে? এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, যখন CIN হয় তখন কিন্তু তার কোনো লক্ষণ দেখা দেয় না। আচ্ছা। তখন কোনো লক্ষণ দেখা দেয় না, কিন্তু যখন ক্যান্সারটা পুরোপুরি ক্যান্সার হিসেবে হয়, পরিবর্তিত হয়, তখন তার লক্ষণ দেখা দেয়। অর্থাৎ প্রথম অবস্থায় এটা অ্যাসিম্পটোম্যাটিক অবস্থায় থাকে, কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, পরবর্তীতে ক্যান্সার ধারণ করলে ক্যান্সার হয়, তখন তার লক্ষণ। ডাক্তার সাবিরা খাতুন, আমাদের প্রশ্ন আরো রয়েছে। আপনি একটু আগেই বলছিলেন যে লক্ষণগুলো আসলে তেমন ভাবে প্রকাশ পায় না, তো আসলে যদি ক্যান্সার ধারণ করে ফেলে সেই ক্ষেত্রে আসলে কি কি লক্ষণ দেখা যায়? ক্যান্সারটা পুরোপুরি যখন হয়ে যায়, তখন তার কিছু লক্ষণ দেখা দেয়। লক্ষণ তো অবশ্যই হবে। সেটা হচ্ছে প্রথম যে লক্ষণটা, সেটা হচ্ছে অতিরিক্ত সাদা স্রাব যাওয়া। অতিরিক্ত সাদা স্রাব যাওয়া এবং অনিয়মিত রক্তস্রাব যাওয়া। যেমন 2বার মাসিক হচ্ছে, যেমন যাদের নিয়মিত মাসে মাসে মাসিক হচ্ছে, নিয়মিত মাসিক বা হয়েও 2বার মাসিকের মাঝে তার একটু ব্লিডিং হলো, এটা একটা লক্ষণ, জরায়ুমুখের ক্যান্সারের লক্ষণ। কিংবা যার মাসিক বন্ধ হয়ে গেছে, মহিলাদের তো মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে 6 মাস তার মাসিক রক্ত যাচ্ছে না, মাসিক বন্ধ হয়ে গেছে 1 বছর, তারপরে হঠাৎ করে দেখা গেলো তার রক্তস্রাব যাচ্ছে, সেটা পোস্টমেনোপজাল ব্লিডিং বলি আমরা। এটাও জরায়ুমুখের ক্যান্সারের লক্ষণ। আর একটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে স্বামীর সাথে মেলামেশার পরে রক্তস্রাব যায়। এটা খুবই একটা বিশেষ লক্ষণ, যেটা হলে অবশ্যই ডাক্তারের কাছে তাড়াতাড়ি যাওয়া উচিত। আচ্ছা, এইগুলা হচ্ছে লক্ষণগুলো। আপনি যে কথাটা প্রথমে বলছিলেন যে আসলে লক্ষণ প্রকাশ পায় না, সেক্ষেত্রে অবশ্য আমাদের সাবধানতা অবলম্বন তো করতেই হবে, যেহেতু এটা একটা ক্যান্সার, এবং আমরা জানি জরায়ুমুখের ক্যান্সার বা এই ধরনের ক্যান্সার থেকে মৃত্যুর হারটা কিন্তু অনেক বেশি, যেহেতু একেবারে শেষের দিকে ধরা পড়ে। তো শুরুর দিকে যদি ধরা পড়া যায়, হ্যাঁ, বা শুরুর দিকে ধরা যাতে দেয়, সেক্ষেত্রে আসলে কি কি করা যেতে পারে? শুরুর দিকে ধরা মানে ক্যান্সার হয়ে যাওয়ার পরে ধরা যাওয়া, মানে লক্ষণগুলো দেখা দেওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়া এবং জরায়ুর মুখে পরীক্ষা করা। ক্যান্সার হওয়ার আগে আমরা কি করতে পারি? ক্যান্সার হওয়ার আগে যেটা আমরা বলি ক্যান্সার পূর্ব অবস্থা, এটা হচ্ছে এই সময়টা, যেমন তার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা সে ইনফেক্টেড আছে, তার ক্যান্সার হতে এখন অনেক সময় বাকি, এবং তার ক্যান্সার পূর্ব অবস্থা হতে পারে আর কি। এটা হচ্ছে কি না, এটা ধরার জন্য কিছু পরীক্ষা আছে। আচ্ছা। যেটাকে আমরা বলি সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং। মানে একটা টেস্ট করা যায়, যেটা টেস্ট দিয়ে ধরা যায় যে তার এই ভাইরাসটা আছে কিনা। আরও কিছু, এটা হচ্ছে হিউম্যান HPV আইডেন্টিফিকেশন, এটা টেস্ট। আরও 2টা টেস্ট আছে, যেমন প্যাপস্মিয়ার একটা টেস্ট। প্যাপস্মিয়ারে কি করা হয়, জরায়ুমুখের থেকে সেল নিয়ে আসা হয়, সেল নিয়ে এসে এটা মাইক্রোস্কোপের নিচে দেখা হয়, দেখে এই সেলটার মধ্যে তার কোনো পরিবর্তন আছে কিনা সেটা দেখা হয়। আর একটা টেস্ট আছে, সেটা হচ্ছে ভায়া মানে জরায়ুর মুখে 5% অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয়, তারপরে 1 মিনিট রাখা হয়, তারপরে 1 মিনিট পরে ওই অ্যাসিটিক অ্যাসিডের তুলাটা সরাইয়ে ফেললে তারপরে তার জরায়ুর মুখে কোনো চেঞ্জ দেখা যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে কিনা। যদি সাদা হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে তার জরায়ুর মুখে ওই ক্যান্সার পূর্ব অবস্থা হওয়ার সম্ভাবনা আছে। এগুলো হচ্ছে স্ক্রিনিং টেস্ট, এই 3টা স্ক্রিনিং। তাহলে এই যে স্ক্রিনিং টেস্টটা, এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নারীর জন্য? এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা নারীর এই স্ক্রিনিং করা উচিত। এবং স্ক্রিনিংটা কতটুকু গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমি যদি একটা বিষয় বলি তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে স্ক্রিনিং, প্যাপস্মিয়ার দিয়ে স্ক্রিনিং, সেটা প্রাথমিকভাবে
যেটা প্রথমের দিকে যেমন 1950 সালের দিকে এই প্যাসমিয়ারটা আবিষ্কৃত হয়, যেখানে সেল নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখা হয়। এই প্যাসমিয়ারের মাধ্যমেই কিন্তু উন্নত দেশগুলোতে 70% 70% জরায়ুমুখের ক্যান্সার ধরা বন্ধ করে ফেলেছে, বন্ধ করতে প্রিভেন্ট করে ফেলেছে। স্ক্রিনিংটা দিয়ে কিন্তু Screening যেটা দিয়ে থামানো করে সম্ভব। ফেলেছে। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, একটা ফোন কল এসেছে ফেনী থেকে, আমরা একটু সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম নুরুল হক, মোহাম্মদ নুরুল হক। আমি ফেনী সদর থেকে বলছিলাম, শান্তিধারা। জি। আমার ওয়াইফের 2021 সালে জরায়ু অপারেশন করি। এর পরের থেকে 1 বছর পরের থেকে ওনার রক্ত থাকে না। এখন রক্ত দিলে রক্ত গ্রুপ হলো পজিটিভ, ওনার রক্ত থাকে না। এখন এটা কি কারণ, এটা কি করতে হবে স্যার? আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? বুঝতে পারলাম না ওনার কথাটা। দর্শক, আরেকবার যদি একটু আপনার প্রশ্নটা করতেন, আমরা দুঃখিত, বুঝতে মানে আসলে একটু শুনতে অসুবিধা হয়েছে। আমি বলছিলাম স্যার, আমার নাম হলো মোহাম্মদ নুরুল হক। জি। আমি ফেনী সদর থেকে বলছিলাম। আমার এই বাসা হইল শান্তিধারা। আমার ওয়াইফের 2021 সালে আমি জরায়ু অপারেশন করছি। অপারেশন করার পরে ওনার রক্ত থাকে না। এখন প্রতি মাস 2 মাস 3 মাস পর আবার রক্ত দিতে হয়। আচ্ছা আচ্ছা, উনি বলতে চাচ্ছেন জরায়ুর রক্ত অপারেশন থাকে না, রক্ত হ্যাঁ থাকে রক্ত না। থাকে। ওনার কি কোনো রক্তপাত হয়? না না, রক্ত সব বন্ধ, রক্তপাত বন্ধ স্যার। বয়স কত ওনার? ওনার বয়স স্যার 50। আচ্ছা, 50 50 বছর জি বয়স। স্যার। 50 বছর বয়স, তাহলে রক্ত থাকে না, এটার অন্য কোনো কারণ হতে পারে। ওনার যদি জরায়ু ফেলে দেওয়া হয় এবং যদি কোনো রক্তপাত না হয়, তাহলে এইখানে তো কোনো কারণ নাই তার রক্ত দেওয়ার। তাহলে তার শরীরে অন্য কোনো সমস্যা দেখা দিছে, যার জন্য ওনার রক্তের সমস্যা হয়েছে। এটা রক্তের ডাক্তার দেখাতে হবে আপনাকে, রক্তের ডাক্তার। আশা করছি যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি বুঝতে পেরেছেন আসলে যে রক্ত শূন্যতার কিন্তু এখানে অন্যতম একটা কারণ হতে পারে। অনেক সেক্ষেত্রে কারণ আছে, সেই কারণটা বের করার জন্য রক্তের ডাক্তার, রক্তের বিশেষজ্ঞ দেখাতে হবে। দেখাতে হবে। জি দর্শক, আশা করছি উনি আপনার যে উত্তর আছে তা থেকে উপকৃত হয়েছেন। আমরা কথা বলছি জরায়ু মুখের ক্যান্সার নিয়ে এবং এই বিষয়ে একটা প্রশ্ন আছেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন নওগাঁ থেকে, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমার সরাসরি তার প্রশ্নের কাছে চলে যেতে চাই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। জি, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমার আম্মাকে নিয়ে। আমার আম্মার হচ্ছে জরার মুখের সাইডে টিউমার হয়েছে। জি। তো এই টিউমারটা আমি অপারেশন করতে যাচ্ছি। এটা কি অপারেশন করার পর যে কোনো মানে অন্য কোনো রোগ ব্যাধি বা ক্যান্সার যদি দেখা দেয়, এই জন্য আমার আম্মা ভয় পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? আপনার আম্মার বয়স কত? আমার আম্মার বয়স আপনার 55। মানে তিনি জানতে চাচ্ছেন পরবর্তীতে টিউমার থেকে। অপারেশন তো টিউমার থাকলে তো অবশ্যই অপারেশন করতে হবে। ক্যান্সার আছে কিনা এটা জানার জন্য অপারেশনটা করে টিউমারটা সরিয়ে ওটা পরীক্ষা করলে তারপরে বলা যাবে যে ওনার ক্যান্সার হয়েছে কিনা। ওটা তো পরীক্ষা ছাড়া ক্যান্সার হয়েছে কিনা বলা কোনো ক্রমেই সম্ভব না, কাজে অপারেশনটা খুবই জরুরি। অবশ্যই, এবং যদি অপারেশনটা না করা হয় সেক্ষেত্রে যদি ক্যান্সার ঝুঁকি নাও থাকে, তাহলে ক্যান্সার নাও থাকে তাহলেও টিউমারটা ধীরে ধীরে বড় হবে। সেক্ষেত্রে ওনার বলছেন যে জরায়ুর মুখের পাশে যদি টিউমার হয়ে থাকে তাহলে সেটা বড় হয়ে তার পেশাব পায়খানা, প্রস্রাব করতে, পায়খানা করতে এবং বড় আকার ধারণ করতে হতে পারে। আমরা এবার আমাদের যে প্রশ্নগুলো ছিল সেখানে চলে আসছি। আমরা যেহেতু অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আপনার কাছে একটু জানতে চাই জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করবার জন্য আসলে আমরা কি কি করতে পারি? জরায়ুর মুখের ক্যান্সার একদম প্রতিরোধযোগ্য একটা ক্যান্সার। এটা একটা সৌভাগ্য যে মেয়েদের জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধযোগ্য। 90%, 99% এটা প্রতিরোধযোগ্য। কারণ হচ্ছে এটা একটা ভাইরাস দ্বারা হয়েছে এবং এই ভাইরাসটার বিরুদ্ধে একটা ভ্যাকসিন তৈরি হয়েছে এবং এই ভ্যাকসিনটা সারা পৃথিবীতে অল্প বয়স্ক মেয়েদেরকে, সাধারণত 9 থেকে 14 বছরের মেয়েদের জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হয়। থেকে একদম স্বীকৃত। আমাদের দেশেও এই ভ্যাকসিনটা সরকার থেকে দেওয়া হচ্ছে, তবে আমাদের দেশে শুধু 10 বছর বয়স্ক মেয়েদের দেওয়া হচ্ছে। ম্যাডাম, আপনাকে আমি মাঝখানে আরেকটু থামাচ্ছি। আরেকজন দর্শক তার প্রশ্ন নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কুষ্টিয়া থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আমার নাম তানিয়া, বয়স 46। আমার যখন মেন্স হয় তখন প্রচুর ব্লিডিং ভাঙে
আমার ভাইয়া টেস্ট করেছি আর সব পরীক্ষা নিরীক্ষা করেছি, কিন্তু প্রচুর ব্লিডিং ভাঙে আর শরীরকে দুর্বল হয়, যে একটা না 9-10 বছর এই রোগ হয়েছে আমার। আচ্ছা, প্রচুর ব্লিডিং যদি হয়, মাসিকের সময় যদি অনেক বেশি রক্ত যায়, তাহলে সেখানে পরীক্ষা গাইনিকোলজিস্ট দিয়ে পরীক্ষা করাইতে হবে। জরায়ুর মুখের ক্যান্সারের জন্য অত বেশি রক্ত যায় না সাধারণত জরায়ুর যদি ক্যান্সার হয় কিংবা জরায়ুতে যদি টিউমার থাকে, সেখানে অনেক বেশি রক্ত যায়। সেখানে গাইনোকোলজিস্ট দিয়ে জরায়ুটা পরীক্ষা করাতে হবে, দরকার হয় একটা আলট্রাসোনোগ্রাফি করাতে হবে, এবং জরায়ুতে তার কোনো টিউমার আছে কিনা কিংবা জরায়ুর ক্যান্সার, ভিতরের ক্যান্সার সেটা আছে কিনা, এগুলা একটু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে। না হলে একটু মুখে এটার সমাধান দেওয়া সমাধান দাও। এবং যেহেতু আমরা এর আগে কিন্তু এই বিষয়ে অনেক আলোচনা করেছি, যদি ঘন ঘন যদি মাসিক হয় সেক্ষেত্রে কি, কিন্তু ম্যাডাম খুব দুঃখের একটা বিষয়, প্রতিরোধের ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি, ভ্যাকসিন দেওয়া, আর একটা হচ্ছে বিশেষ প্রতিরোধ যেটা বললাম যে উন্নত দেশে স্ক্রিনিং এর মাধ্যমে স্ক্রিনিংটা করা। তো আমাদের দেশেও স্ক্রিনিং হচ্ছে ভায়া দ্বারা। ভায়ার যে আরো স্পেসিফিক যেটা টেস্ট, যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আইডেন্টিফাই করা, এইটা স্পেসিফিক টেস্ট, এটা দিয়ে স্ক্রিনিং করা যায়। আর আরেকটা যেটা অর্থাৎ আপনার কাছে আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু দুঃখিত আজ সময়টা হচ্ছে শেষ হয়ে gিয়েছে। আশা করছি আগামী কোনো এক এপিসোডে আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল ডক্টর সান কলের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।